ছেলেটা গাইবান্ধার, নিজের 4 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। মাত্র 23 বছর বয়সে ক্রিকেট খেলছেন ঢাকা ফার্স্ট ডিভিশনে। নিজের নামটা দেখতে চান বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে। এছাড়াও নিজের খরচ চালানোর জন্য কাজ করছেন ফুড পান্ডার ডেলিভারি বয় হিসেবে। ছেলেটার নাম রবিউল ইসলাম। কেমন আছেন? এই তো আপু, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি তো খুবই ভালো আছি। ক্রিকেট খেলার পাশাপাশি ডেলিভারি বয় হিসেবে কাজ করার ইচ্ছাটা কিভাবে আসলো, কেন? নর্মালি আমি ফার্স্ট টাইম হচ্ছে জেলা লিগ খেলি, তো ওখান থেকে আমি ভালো খেলা স্টার্ট করি। সো তখন আমার ডিস্ট্রিক্ট লেভেলের কোচ, তিনি আমাকে একটা টিমের সুযোগ করে দেন এজ লেভেলে। সো ওখানে সাময়িক বৈষম্যের কারণে হয়তো ওই টিমের সুযোগ হয়নি। সো তখন আমি সরি ইন্টারাপ্ট করছি। যেমন হচ্ছে ওদের কিছু আত্মীয় স্বজনের ধরেন আপনার হচ্ছে থাকে অনেকেই, যেমন কারো পরিচিত কেউ থাকলে সে অগ্রাধিকারটা বেশি পায়, ভালো খেলা সত্ত্বেও হয়তো বা আপনি ওরকম সুযোগ পাননি। রাইট। সো তখন আমি ওই আমার ডিস্ট্রিক্ট লেভেলের কোচের সাথে ডিসকাস করি যে আসলে স্যার এই বিষয়ে আমি তো এখানে চান্স পেলাম না। সো তখন তিনি আমাকে বিষয়গুলো মানে বুঝাই বলছে। তো উনি তখন আমাকে একটা ইনস্ট্রাকশন দেন যে তুমি যদি ভালো কিছু করতে চাও তো হয়তো ঢাকাতে যাও, নাহলে চিটাগাংয়ে যাও। সো তখন আমি ওই নর্মালি ওই চিন্তা থেকে আমি চিটাগাং চলে যাই। চিটাগাংয়ে যে ইস্পানি ক্রিকেট একাডেমিতে প্র্যাকটিস করছিলাম। তখন আপনার বয়স কত ছিল? এই 18 ওই সময় যখন আপনি নিজের জেলা ছেড়ে আপনি চিটাগাংয়ে চলে গিয়েছেন, তখন ফ্যামিলি থেকে কি সাপোর্ট ছিল বা নিজের খরচ কিভাবে চালিয়েছেন? ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার গ্রামে ক্রিকেট খেলি, তো অনেক গ্রামে অনেক ভালো খেলতাম। তো তখন আমার সবাই ইন্সপায়ার করতো যে তুমি ক্রিকেট বল প্র্যাকটিস করো, বা কি ভালো আছে, তোমার ভিতর প্রতিভা আছে বা ট্যালেন্ট আছে, তো তুমি ক্রিকেটার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারো, তো তুমি চাইলে ক্রিকেট বল প্র্যাকটিস করতে পারো। সো তখন আমি নর্মালি ওই সাইক্লিং করে একদিন প্রায় 20-22 মাইল দূরে গিয়ে আমি আমাদের স্টেডিয়াম গাইবান্ধায়, সো ওখানে গিয়ে আমি আমার কোচের সাথে কথা বলি, ওই ডিস্ট্রিক্ট লেভেলের যে কোচ। তো তার সাথে বিষয়টা শেয়ার করি যে আমি ক্রিকেটার হতে চাই, আমি প্র্যাকটিস করতে চাই ক্রিকেট বলে। সো তখন তিনি আমাকে একটা ফর্ম দিলেন, যে প্লেয়ারদের যে ফর্ম দেয়। সো ওই ফর্মটা আমি তখন নিয়ে আমার ওই গ্রামে আসি আমার কাকুর কাছে, মেজবাউল হক মেজো আমার কাকু। তো ওনার মাধ্যমে আসলে আমি প্রথমে ক্রিকেটে মানে আসা। তো ওনাকে ওই ফর্মটা দেই, তো উনি ফর্মটা আমাকে পূরণ করে আমি পরের দিন আবার ওই সাইক্লিং করে এত দূর গিয়ে ওনাকে দিই। তো আমি আস্তে আস্তে ওই প্র্যাকটিস স্টার্ট করি। সো তখনই আমি ওই এজ লেভেলের সুযোগ পাই। আমার স্কিল দেখে, আমার ট্যালেন্ট দেখে কোচ অনেক খুশি হয়। এরপরে হচ্ছে গিয়ে আপনি যখন ঢাকায় খেলছেন, ঢাকায় কিভাবে আসা? যখন আমি ওখানে খেললাম, আমি ফার্স্ট টাইম হচ্ছে চিটাগাংয়ে যাই, দেন আমি হচ্ছে মুভ করি হচ্ছে ঢাকাতে। তো চিটাগাংয়ে ওখানে খেলার পর তো ওখানে তো চাইলেই এখানে আসা সম্ভব না ঢাকাতে। তো চিটাগাংয়ের যে কোচ, তিনি আবার আমাকে ইনস্ট্রাকশন দিলেন যে তুমি ঢাকাতে একটা একাডেমিতে যাও, ওখানে গিয়ে ভর্তি হও। তো আমি দেন ওই ঢাকাতে আসি। ঢাকাতে এসে প্রথমে শেখ জামাল ক্রিকেট একাডেমিতে ভর্তি হই। তো শেখ জামাল ক্রিকেট একাডেমি থেকে ভালো কিছু করার পর তো তখন ওখানে আমি চান্স পাই থেকে ওই ডিস্ট্রিক্ট লেভেলে, মানে আমাদের যে ঢাকা এজ লেভেলে খেলা হয়, ঢাকা আন্ডার 18, 15, 16 এই ধরনের। তো তখন আমি আন্ডার 18-এ চান্স পাই। তো আন্ডার 18-এ আলহামদুলিল্লাহ অনেক ভালো খেলেছি, 4 ম্যাচে 13 উইকেট পেয়েছিলাম। তো বাট আমি 19-এ কল পাইনি, 19 ক্যাম্পে কল পাইনি। তো তখন আমার মনটা খেলার পরও কেন? ওই যে বৈষম্যের শিকার হয়েছিলাম। এখানেও ঢাকাতেও বৈষম্যের শিকার। ওখানেও বৈষম্যের শিকার হয়েছিলাম। আরেকটা জিনিস জানতে চাচ্ছি, যে বৈষম্যের কথা বলছিলেন, সেটা এর আগে কোথায় ফেস করেছিলেন? আপনার গ্রামে নাকি জেলা পর্যায়ে? আমি ডিস্ট্রিক্ট লেভেলে ফার্স্ট টাইম ওখানে শিকার হই, বৈষম্যের শিকার। দেন আমি এটা এই ঢাকাতেও এসে আন্ডার 18-এ যখন আমি 4 ম্যাচে 13 উইকেট পাই, ওখানে ওই বাধাটা হয়েছিল। আপনাদের কি কোনো হচ্ছে গিয়ে এরকম থাকে না যে এত স্কোর করতে হবে আন্ডার 19-এ চান্স পাওয়ার জন্য, বা এরকম কিছু? সেখানে বৈষম্যের শিকার হওয়াটা কিভাবে? এজ লেভেলে আপনাদের একটা হচ্ছে ক্যাম্পিং হয়, মানে হান্ট সিস্টেম যাকে বলে। সো আমি ওই হান্টে আপনার হচ্ছে টিকি, তারপর আমাদের 4টা ম্যাচ হয়। ওই 4টে ম্যাচে যারা হাইস্ট পারফর্মার, ভালো পারফর্ম করে, সো ওখানে ওই 4টে টিমের ভিতর থেকে আপনার হচ্ছে 25 জন বা 30 জন এইরকম একটা মানে ক্যাম্পিং পারফরম্যান্সে তো রেকর্ড থাকে যে কে কত করেছে, কার পারফরম্যান্স কেমন ছিল, সেটা তো একদম ক্লিয়ার সোজা সাপটা রেকর্ড থাকে। সো এখানে বৈষম্যটা কি ধরনের হয় বা কি রকম? এখানে নরমালি দেখুন, দেখা যাচ্ছে কারো মানে আত্মীয় স্বজনের ভিতর থাকে,
বা কারো হচ্ছে দেখা যাচ্ছে কোচের হচ্ছে আপনার ফেভারিট প্লেয়ার থাকতে পারে। সো আমি হয়তো বা তাদের ওই রকম নজরে ছিলাম না। আর আপনার হচ্ছে ওই ক্ষমতাটাও হ্যাঁ, নাই যে আপনি গিয়ে বলবেন যে right. আমার স্কোর আসলে বেশি অ্যাকচুয়ালি আপু ছিল। দেখুন না, আমার হাতে কিন্তু আসলে ওই পারফর্ম ছাড়া অন্য কিছু না। আমাকে নেওয়া না নেওয়া কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালদের ব্যাপার, বাট আমার যেটা দরকার সেটা হচ্ছে পারফর্ম করা। সো আমি আমার পারফর্মটাই করেছি। তো দিন শেষে দেখছি আমাকে কল করা হয়নি, সো তখন অনেক ভেঙে পড়েছিলাম। আপনি যাদের সাথে খেলছেন, আপনার ফ্রেন্ডরা বা যারা আছে, জি। এটা নিয়ে কি কখনো কথা বলে যে আপনি ফুড পান্ডার ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন কেন, বা এরকম কথা শুনতে হয়েছে? না, অ্যাকচুয়ালি দেখুন, এটা কাজ তো কাজ, পৃথিবীর কোনো কাজও কিন্তু ছোট না। এই কাজটা একমাত্র করার একটাই উৎসাহ হচ্ছে যে দেখুন, আমার হচ্ছে ফিটনেসের জন্য আমি নর্মালি জিমে যাই। জিমে গিয়ে আমার কার্ডিওর জন্য আমার সাইকেলিং করতে হয়, রাইট? সো তখন দেখা যাচ্ছে যে আমি ওই ধারায় চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি এখানে জিমে সাইকেলিং করি আধা ঘন্টা 1 ঘন্টা, তো দেখা যাচ্ছে এই কাজটা যদি আমি যে কোনো একটা ডেলিভারির মাধ্যমে, বা সেটা ফুড পান্ডাই হোক না কেন, সো ফুড পান্ডার যদি ডেলিভারির মাধ্যমে যদি আমি করি, দেখা যাচ্ছে আমার ফিটনেসের একটা কাজ হয়ে যাচ্ছে, সাথে কিছু আর্ন আসলো, যেটা কিনা আমার জন্য অনেক ভালো হলো। কারণ নর্মালি দেখুন যে যদি আপনাকে ভালো কিছু করতে হয়, সো তখন দেখা যাচ্ছে যে আপনার কিন্তু অর্থনৈতিক কোনো কিছু দরকার আছে, ঠিক আছে? তো আমি মনে করি যে ফুড পান্ডা এমন একটা বেস্ট একটা পার্ট টাইম জব আপনার জন্য ভালো যে এটা। আসলে আমার স্বপ্ন পূরণের পাশে 60 থেকে 80% সাপোর্ট দিয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার কাজ করতে গিয়ে আপনার কখনোই তাহলে এরকম কিছু মনে হয়নি, বা কেউ আপনাকে ফিল করায়নি যে আপনি ডেলিভারি বয় হিসেবে কাজ করছেন, এরকম কিছু, বা কখনো কোনো মিসবিহেভ বা এরকম কিছু কি করেছে কেউ? না, অ্যাকচুয়ালি দেখুন, এই ধরনের কখনো কোনো ধরনের সিচুয়েশন হয়নি আমার কাছে। তো এটা আমি অনেক এনজয় করেছি, বিকজ এখান থেকে আপনার অনেক কিছু শেখার আছে। আমরা অনেকেই কিন্তু দেখা যায় যে কলেজের পরে অনেকেই ট্রাই করে যে একটা পার্ট টাইম কাজ করার, রাইট। যে এখন আর বা ফ্যামিলি থেকে টাকা পয়সা নিব না, আমি নিজে কিছু একটা করব। এবং ওই বয়সটাতে ঠিক ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগের বয়সটাতে কিন্তু আসলে কোনো ভালো জব করার মতো যোগ্যতা কারোই থাকে না। সো আপনি কি সাজেস্ট করবেন ডেলিভারি বয় হিসেবে কাজ করাটা সবার জন্য? আমি মনে করি নট অনলি অ্যাজ এ ক্রিকেট প্লেয়ার, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের মানুষেরই আমি মনে করি এই ধরনের কাজে আসা উচিত। বিকজ আপনার এখানে কিন্তু কোনো ধরনের যে মনে করেন যে জবাবদিহিতা করতে না, আপনি আপনার স্বাধীনতা মতো এই কাজটা করতে পারতেছেন। সে কত সুন্দর দেখেন, যে আপনার মন চাচ্ছে না আপনি কাজ করলেন না, আপনার মন চাচ্ছে আপনি এখন কাজে নামবেন। কারণ ওখানে এমন একটা মানে ইনস্ট্রাকশন দেওয়া রাখে, বা এমনভাবে অ্যাপসের মাধ্যমে তো আমরা কাজ করি নর্মালি। সো অ্যাপসেই দেওয়া আছে যে আপনাকে একটা শিপ নিতে হয় ফার্স্ট টাইম। শিপ নিয়ে আপনি কোন টাইমে কাজ করতে চান, ওই টাইমে আপনি যদি ওই অ্যাপসে ঢুকে দেখবেন শিপ আছে কিনা, সো তখন ওই অ্যাপসে ঢুকে তখন আপনি আপনার মনের ইচ্ছা মতো আপনি একটা শিপ বাছাই করে নিতে পারবেন। বা মন না চাইলে আপনি নিবেন না, বা যে আপনি আজকে মন আমি চাইলে বের হব ইভেন কি না। আপনি যদি এমন হয় যে আপনি ওই শিপটা নিলেন, নিয়ে দেখা যাচ্ছে আপনি হঠাৎ করে কোনো একটা ইম্পর্টেন্ট কাজ কোনো একটা কাজ চলে আসলো, তখন আপনার ওই শিপটা চাইলে আপনি নিজে অফার করে অন্য ছেড়ে কাউকে দিতে ফরওয়ার্ড করে পারবেন। দিতে তখন পারবেন। আমাদেরই কলিগ আরেকজন ওই শিপটা নিয়ে কাজ করতে। এই জার্নিটাতে আপনার কি কি স্ট্রাগল ফেস করেছেন, যেটা মনে হয় যে মানে বা খুব কষ্ট লাগে, আবার অ্যাট দ্য সেম টাইম নিজেকে নিয়ে প্রাউড ফিল করেন যে থ্যাংক গড যে আমি এই জার্নিটা পার করতে পেরেছি? না দেখুন, আমি কিন্তু নর্মালি ডিস্ট্রিক্ট লেভেলে খেলেছি, ইভেন কি ঢাকা ফার্স্ট ডিভিশনেও খেলেছি। ন্যাশনাল টিমের সাথে প্র্যাকটিস করার মানে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? ফার্স্ট টাইম আমার আইডল তাসকিন আহমেদ তাজিম ভাইয়া, তাকে তো কৃতজ্ঞতা বলে, তার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা। বিকজ তিনি আমাকে সব ক্ষেত্রেই আমাকে হেল্প করেছে, অর্থনৈতিক কিংবা মানসিক কিংবা ফিনান্সিয়াল সাপোর্ট যা লাগে সবটাই তিনি আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। আর তার মনটাও অনেক অনেক বড়, হয়তোবা আপনারা নিজে চোখে যদি দেখতে পেতেন তাহলে বলতেন যে আসলে হি ইজ এ ভেরি গুড পারসন, নো ডাউট। সেই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি, বিকজ তিনি আমাকে ইভেন এখনও উনি আমাকে সব সেক্টরে হেল্প করে। যে আমি হয়তো কিন্তু তার মতো একজন ফাস্ট বোলার, যে ফাস্ট বোলারদের যে ধরনের আপনার হচ্ছে স্কিলগুলো দরকার, বা যে ধরনের ফুড থেকে শুরু করে টাইমিং বা কিংবা আপনার হচ্ছে ফুড হ্যাবিট থেকে কিংবা আপনার ডিসিপ্লিন থেকে শুরু করে, সো ওই জিনিসগুলো তিনি আমাকে ইনস্ট্রাকশন দেয়, আমিও সেগুলো তার দেওয়া ইনস্ট্রাকশনগুলো আমি ফলো করে ট্রাই করি। ইভেন তিনি আমাকে জিমও ভর্তি করে দিয়েছেন, তার নিজের পার্সোনাল ট্রেনার কাছে তাকে ভর্তি করে দিয়েছে। আমি তার আন্ডারে জিম করি ধানমন্ডি 27 মাসেলম্যানিয়ায়, ঠিক আছে? আমার ট্রেনার ডেবুদা, ভাইয়ারও ট্রেনার ডেবুদা।
তো আমি তাদের আন্ডারে এখন জিম করছি, তো আমার অনেক প্রাউড ফিল হয় যে অ্যাজ এ ন্যাশনাল প্লেয়ার হিসেবে আমাকে তিনি সাপোর্ট করছেন। ডেফিনেটলি আমার ভিতরে কোনো না কোনো একটা স্কিল আছে জন্যই তিনি আমাকে হেল্প করতেছেন, নাহলে তো হয়তো বা তিনি আমাকে নাও করতে পারতেন। বাংলাদেশে তো হাজার হাজার কোটি কোটি প্লেয়ার স্বপ্ন দেখে ন্যাশনাল টিমের খেলা, আমার স্বপ্ন তো ইনশাআল্লাহ। এখানে আপনি যে ইনকাম করছেন ফুড পান্ডা ডেলিভারি বয় হিসেবে, এছাড়া আপনি খেলছেনও একই সাথে, আপনার বাড়িতে কি হচ্ছে গিয়ে কোনো সাপোর্ট দেন আপনি নিজেই, নাকি শুধু নিজেরটাই? বাসাতে আসলে ওইভাবে সাপোর্ট দেওয়ার মতন, বিকজ আমার যারা আপনি যেহেতু একেবারে ছোট, সো আপনার হ্যাঁ উপর আমার আসলে খুব ভাইয়েরা একটা আছে, তারা রেসপন্সিবিলিটি নেই। তারাও এস্টাবলিশড হয়েছে, চিটাগাঙ্গে জব টপ করে। তো আলিমুর ভাই, আলামিন ভাই, আমার যে ভাইয়েরা আছে, আমার ভাই এখনো আমাকে অনেক সাপোর্ট করে। আমার আলামিন ভাই মানসিকভাবে বলেন বা এজ এ ছোট ভাই হিসেবে একজন বড় ভাই যে ধরনের দায়িত্বগুলো পালন করা উচিত, সো তিনি আমাকে ওগুলো মানে করেন। তো আমার এই গাইডলাইনটা দিয়ে সবাই রাখা, খুশি, আলহামদুলিল্লাহ সবাই খুশি। সাপোর্ট দিচ্ছে। ফার্স্ট টাইম শুরুতে কি সাপোর্ট দিত? ফার্স্ট টাইম সাপোর্ট দিত না, ওই তো বললাম যে আমাকে যার কি হাত দিয়ে চাইতো, আমি বাসা থেকে কি প্রেসার দিত, কি কি করার জন্য? নরমালি দেখুন একটা ফ্যামিলিতে কিন্তু একটা ছোট ছেলে কিংবা বড় ছেলেই হোক না কেন, নরমালি ফার্স্ট ওনারা কিন্তু চিন্তা করে যে আমার ছেলেটা লেখাপড়া করে নরমালি ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার হবে। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিংবা আপনার হচ্ছে যে কোন যে একটা কর্পোরেট জব জব করবে। করবে। তো কেউ কিন্তু নরমালি এই চিন্তাটা করেন যে আমার প্লেয়ার, আমার হচ্ছে ছেলে ক্রিকেট ছেলে খেলবে। ক্রিকেটার হোক কিংবা প্লেয়ার ক্রিকেট হোক, খেলা মানে কিংবা সময় নষ্ট। এটা আসলে এই লাইফের কোনো কিন্তু গ্যারান্টি নেই, যেটা সত্যি, যেটা আমি এখন আপনি মনে করেন এবারে তো- গ্যারান্টি নেই? এখন আমি আপনার কি বল ধারণা? আল্লাহ না করুক, আমি আজকে ইনজুরি হয়ে গেলে True. আমাকে কিন্তু কেউ True. চোখ দিয়েও তাকাবে না যে ওই ইনজুরি হয়ে গেল ওর পাশে থাকি। সো এই লাইফটা এমন একটা আপনার হচ্ছে অনেক ডিসিপ্লিন ওয়েতে আপনার তাহলে কাজ এই করতে ভয়টা হয়। আপনার মধ্যে কখনো কাজ করে না যে হচ্ছে গিয়ে যে আপনি যে রাস্তাটায় আপনি এগুচ্ছেন, সো কখনো যদি কিছু হয় তখন আপনাকে কে দেখবে, এই ভয়গুলো কখনো দেখুন কাজ আমি করে না? নর্মালি এই চিন্তাটা কখনোই করি না, বিকজ আমি নিজে থেকে আমি সেভাবে সেফলি কাজ করি। ইভেন আমি যদি পান্ডাগত কাজ করতে যাই, নর্মালি যদি আল্লাহ না করুক যদি কখনো ইনজুর্ড হয়ে যাই, তো তখন নর্মালি আমাদের যে অফিস আছে ওনারা কিন্তু আমাদের একটা ইন্স্যুরেন্সের একটা সিস্টেম ওয়েতে আমাকে দিয়েছে। যেমন তারা যদি আমাদের কখনো কাজ করতে গিয়ে যদি কখনো ইনজুর্ড হই, তারা আমাদেরকে সেটার একটা মানে এজ এ মানে হেল্প হিসেবে মানে একটা অ্যামাউন্ট তারা আমাদেরকে দিয়ে থাকে। তো নর্মালি সব কোম্পানি কিন্তু এটা করে না। তো এই জিনিসটা আসলে আমার খুবই ভালো লাগে যে তারা এতটুকু একটা মানুষের জন্য করতে পারে, একটা রাইডারের জন্য করতে পারে। সো এটা চমৎকার। বাহ। রিয়েলি খুবই ভালো লাগলো আপনার সাথে আড্ডা দিয়ে। আপনি হচ্ছে গিয়ে আমার শোটা একদম পুরোপুরি রিপ্রেজেন্ট করেন যে লাইফ ইজ বিউটিফুল। আপনি হচ্ছে গিয়ে আপনার জার্নিটা এত সুন্দর করে বললেন। সো আমরা কিন্তু আসলে মনে করি যে একদম গ্রাম থেকে উঠে আসলেই হচ্ছে গিয়ে জার্নিগুলো অনেক স্ট্রাগলিং হয়, অ্যান্ড আই থিঙ্ক আপনারও অনেক স্ট্রাগল করতে হয়েছে, বাট আপনি সব কিছু যেভাবে পজিটিভলি নিয়েছেন এবং আপনি আপনার লাইফ নিয়ে, আপনার জার্নি নিয়ে যে পরিমাণ হ্যাপি, ইটস রিয়েলি ইন্সপায়ারিং। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি, আমিও আপনার থেকে অনেক ইন্সপায়ার্ড Thank you, হয়েছি। thank you. থ্যাংক ইউ আমার শোতে আসার জন্য। থ্যাংক ইউ। আজকের এপিসোডটা শেষ করছি আজকে আমার গেস্ট যিনি ছিলেন তার কাছ থেকে ইন্সপিরেশন নিয়ে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছে যারা হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করে বাইরে মাস্টার্স করতে যায়, কিন্তু সেখানে গিয়ে মাস্টার্স করার পাশাপাশি পার্ট টাইম হয়তো উবার চালাচ্ছে, ডেলিভারি বয় হিসেবে কাজ করছে, কিংবা কোনো রেস্টুরেন্টে কাজ করছে। সেখানে কিন্তু কোনো কাজকেই কেউ ছোট করে দেখে না। সো আই থিঙ্ক আমাদের সবারও দৃষ্টিভঙ্গিটা পাল্টানো উচিত। মনে রাখতে হবে কোনো কাজই ছোট নয়, এবং ইউ শুড বি প্রাউড অফ ইউর ওয়ার্ক।